আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গরম খবর হচ্ছে বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের যে মন্ত্রিসভা গঠিত হয়েছে তাতে সরকারি দলে অনেক বড় বড় নেতা খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়ের মতো ডাকসাটি নেতারা বাদ পড়েছেন। এখন এদেরকে হয়তো অন্য কোনোভাবে কোনো পদে পদায়িত করা হবে, কিন্তু মন্ত্রিসভা যে বিশাল আকৃতি যে মন্ত্রিসভা গঠিত হয়েছিল সেটা এতদিন যে কথা শোনা যাচ্ছিল যে একটি ভারসাম্যপূর্ণ, একটি দক্ষ ছোট মন্ত্রিসভা গঠিত হবে, সেই ধারণার সাথে এই মন্ত্রিসভার কোনো সম্পর্ক নেই। এই মন্ত্রিসভা এমন সব একাধিক মন্ত্রণালয় দেওয়া হয়েছে যেগুলো পরিচালনায় তাদের দক্ষতা আছে কিনা, যোগ্যতা আছে কিনা এবং তাদের পূর্ব অভিজ্ঞতা আছে কিনা এ নিয়ে প্রশ্ন হয়েছে। এখন এটা আমরা আগেও দেখেছিলাম ২০০১ সালে তারেক রহমান যখন মন্ত্রী আসেননি, তার মা যখন দ্বিতীয়বার সরকার গঠন করে তখন অনেক মন্ত্রীকে বসানো হয়েছে এবং বলা হয়েছে যে এইসব মন্ত্রীরা তারেক রহমানের লোক, তারেক রহমান এদেরকে চালিয়েছেন। এবার যদি সেরকম হয়ে থাকে তা সেটা হবে খুবই দুঃখজনক বিষয়। আর আমরা যে দেখি যে কিছু মন্ত্রী যেমন শেখ রবিউল আলমকে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়, এখানে মূলত ৩টি মন্ত্রণালয় এবং ৪টি বিভাগ রয়েছে। এরকম একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয় শেখ রবিউল আলম মতো একজন ব্যক্তিকে, যিনি এর আগে সংসদ সদস্য ছিলেন না এবং কোনো মন্ত্রণালয় চালিয়েছেন এরকম কোনো অভিজ্ঞতাও এবং তার নাই, এবং তিনি কোনো সিনিয়র মন্ত্রীও নন। ফকির মাহবুব নাম একজন ব্যবসায়ী, আমরা জানি। তাকে দেওয়া হয়েছে ডাক্তারি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়। এখানে আসলে দুটো মন্ত্রণালয়, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় যেটার আওতায় রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ডাক এবং টেলিযোগাযোগ, দুটো মন্ত্রণালয় ছিল, পরে এক মন্ত্রণালয় করা হয়েছে। এটাও খুব ইম্পর্টেন্ট মন্ত্রণালয় এবং আওয়ামী লীগ সরকারের সময় এই মন্ত্রণালয়টি ছিল দুর্নীতির আখড়া এবং ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় যিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন শেষ দিকে, ফয়েজ তৈয়ব, তিনি এখানে দুর্নীতির নানা কলাকৌশল করেছেন, যদিও সে সময় সমর্থকগুলোতে রাখা হয়নি এবং তিনি বিপদ বুঝে তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। এবং অন্যান্য মন্ত্রীদের আমরা যদি দফা দেখি তাহলেও দেখব যে অনেক তরুণ নবীন ব্যক্তিবর্গকে অনেক বড় মন্ত্রণালয় দেওয়া হয়েছে। সবচেয়ে বিতর্কিত যে কাজটি এই মন্ত্রিসভায় করা হয়েছে সেটা হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ইকবাল হাসান মাহমুদের মতো একজন বিতর্কিত ব্যক্তিকে, যাদের ব্যর্থতার জন্য বিএনপি সরকার বিদ্যুৎ খাতের দুর্নাম কুড়িয়েছে ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত, তাকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা ওই যে কথাটা আগে বলেছিলাম যে এর আগের ২০০১ সালের মন্ত্রিসভা যখন গঠিত হয় তখন অনেক অজ্ঞাত ব্যক্তিকে খুব ইম্পর্টেন্ট মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তখন জনমনের প্রচুর ধারণা ছিল যে এইসব মন্ত্রণালয় আসলে তারেক রহমানের পছন্দের মন্ত্রণালয়। এবার যদি সেই একই অবস্থা হয় তাহলে দুর্নীতি ত্রুটি ধরে চেপে ধরার যে ঘোষণা তারেক রহমান দিয়েছেন সেটা আর কোনো বাস্তব ভিত্তি থাকে না এবং সরকার কোনো দক্ষতার সাথে সরকার পরিচালিত হবে এমন আশা করা যায় না। সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। তিনি একজন সক্ষম ব্যক্তি, অন্তত কথাবার্তায় তার সক্ষমতার কোনো ঘাটতি নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ভদ্রলোক মানুষ, তার পক্ষে স্থানীয় সরকার পল্লীউন্নয়ন সমমন্ত্রণালয় কতটা চালাতে সক্ষম হবে আমরা জানি না। আমির খসরু মাহমুদকে অর্থ মন্ত্রণালয়, পরিক্রমা মন্ত্রণালয়, দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এখন এর পিছনে কী যুক্তি আছে তাও আমরা জানি না। তারেক রহমানের হৃদয়ের কথা তো আমরা জানতে পারি না, কারণ তিনি দেশে ছিলেন না। তার আগের যে স্টাইল, সেই স্টাইল অনুযায়ী চলে তাহলে সরকার খুব দক্ষ সরকার হবে বলে অন্তত আমি যেটুকু বুঝি। বছর ৩৫-৪০ বছর সরকারের বিভিন্ন সংবাদ সংগ্রহের সূত্রে আমার যে বাস্তব অভিজ্ঞতা এবং সরকারের কার্যক্রমের সময় আমার যে ধারণা, তাতে আমি মনে করি না যে এই সরকারটি খুব ভালো কাজ করবে। মেজর হাফিজউদ্দিন আহমদ বিক্রমের মতো একজন অভিজ্ঞ ব্যক্তিকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে ছোট্ট একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। হাফিজউদ্দিন আহমেদ বিক্রম খালেদা জিয়ার সরকারের সময় পানি সম্পদ মন্ত্রী এবং সম্ভবত বাণিজ্য মন্ত্রীও ছিলেন কিনা এটা মনে পড়ছে না, তবে পানি সম্পদ মন্ত্রী ছিলেন। পানি সম্পদ মন্ত্রণালয় খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় উন্নয়নের প্রেক্ষাপটে,
কিন্তু সেই হাফিজউদ্দিন আহমদকে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ডাক্তার জাহিদ হোসেনকে মহিলা বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া হয়নি, হয়তো স্বার্থের সংঘাত হতে পারে, কারণ উনি ডাক্তার এবং ওখানে ডাক্তারদের ব্যাপারে তার কোনো পক্ষপাত থাকতে পারে, সেই হিসাবে ঠিক আছে। কিন্তু যাকে দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, তার নাম হচ্ছে সাখাওয়াত হোসেন বকুল, তাকে তিনি এরকম একটি মন্ত্রণালয় চালানোর মতো তার যোগ্যতা দক্ষতা আছে কি না এ ব্যাপারে অনেকেই সন্দেহ পোষণ করবেন। তারপর আমরা দেখতে চাই যে সরকার কি করে। এটা তো হচ্ছে মন্ত্রণালয়ের দিকের বিষয়। তারেক রহমান তার নিজের হাতে কী রেখেছেন তা এখনও দেখা যাচ্ছে না। তাই সম্ভবত প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন তার আওতায় রাখা হয়েছে বলে মনে হচ্ছে, কারণ এই দপ্তরগুলো কাউকে বন্টন করা হয় নাই। রুলস অফ বিজনেস অনুযায়ী, সরকারের কার্যবিধান অনুযায়ী অবন্টিত মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর উপর অর্পিত হয়। এখানে দেখা যাচ্ছে একজন সাবেক আমলা আব্দুল বারী জয়পুরহাট থেকে নির্বাচিত, তাকে প্রতিমন্ত্রী করা হয়েছে। তার অর্থ হচ্ছে যে তারেক রহমান সাহেব নিজেই এই মন্ত্রণালয় দেখবেন। এখন তিনি কতটা এই মন্ত্রণালয় সুবিচার করতে পারবেন আমরা জানি না, তারও তো কোনো প্রশাসনিক অভিজ্ঞতা নেই। তারপরও আশা করব যে সরকার যেন ভালো করে, কারণ এই সরকারের সফলতার উপর বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে এবং বাংলাদেশের সাফল্য নির্ভর করে সরকারের সফলতার উপর। এখন বাকি আল্লাহর উপর আমাদের ভরসা করা ছাড়া তার কোনো পথ নেই, কারণ বেগম খালেদা জিয়া যে স্টাইলে যে প্রবীণ বা অভিজ্ঞ মন্ত্রীদের সাথে পরামর্শ করে যেভাবে সরকার চালাতেন, এই সরকারের সেরকম অভিজ্ঞ ব্যক্তি মন্ত্রিসভায় আছে বলে খুব একটা আমার মনে হয় না। তারপরেও দেখা যাক, আমরা হয়তো দেখব, কারণ মন্ত্রিসভা তো কোনো স্থায়ী বিষয় নয়। তারেক রহমান যদি তার সদিচ্ছা থাকে তাহলে পরীক্ষামূলক এই কার্যক্রম হয়তো তিনি পরিবর্তন করতে পারেন। আমরা আশা করব তিনি ভালো কিছু করবেন। আমরা আরও এরপরে আরও আমরা মন্ত্রিসভার বিষয়ে আরও আলোচনা করব। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন এবং আপনার সাথে আমাদের যুক্ত থাকতে বেল বাটন ক্লিক করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।